কাঁদবেন না, আল্লাহ আছে। আর তো বাড়ি সরাইবারও মানে জায়গা নাই। এখন কি উপায় করবো তার কোনো উপায় নাই। একদিকে বার্ধক্যের ভরে জরাজীর্ণ শরীর, অপরদিকে শেষ বসত ভিটাটুকু ভেঙে নিচ্ছে নিষ্ঠুর নদী। এখন সম্বল শুধু অসহায়ত্ব আর কান্না। আমাকে হতবাক করেছে এই চর 12-20-এর এই চিত্র। শিক্ষক কয়জন? শিক্ষক আছে 3 জন। 3 জন। জি। 3 জনের বেতন কি ঠিকঠাক পায়? বেতন 1 মাস পাই, তার 3 মাসে নাই। 3 মাসে নেই, তারপরেও এই চরের বাচ্চাদের শিক্ষা দিচ্ছেন। জি, জি। ব্রহ্মপুত্রের বুকে প্রায় 400 শতাধিক চর, এক একটি চর যেন এক একটি আলাদা আলাদা পৃথিবী। নদীর বুক চিরিয়ে জন্ম নেওয়া এই এক টুকরো পৃথিবীর নাম চর 12-20। কুড়িগ্রামের এই চরের চারদিকে পানি, আর মাঝখানে গড়ে তোলা অদম্য এক জীবন। এ সেই চরের গল্প, যেখানে দুঃখ আর সুখ হাত ধরাধরি করে চলে, আর আশা জন্ম নেয় প্রতিটি ভোরে। আমরা বলতে বলতে যাত্রাপুর ঘাট থেকে পৌঁছে গেলাম চর 12-20-এ। দেখুন, যাত্রাপুর থেকে এই যে সবাই তাদের নিজ নিজ গন্তব্যস্থলে এসে পৌঁছেছে। দৈনন্দিন জীবনের চাহিদা মেটাতে এই চরবাসীকে যেতে হয় যাত্রাপুর হাটে। তাই হাটের দিন এভাবেই সবাই হাট করে বাড়ি ফিরে, আর বাচ্চারা অপেক্ষা করে হাটের সদাইয়ের জন্য। ভোর হতে এখানে জীবন সংগ্রাম শুরু। কৃষকেরা যায় মাঠে কাজ করতে, বাচ্চারা যায় মাদ্রাসায়। বন্ধুরা, 12-20 চরে এসে এই দৃশ্যটা বারবার চোখে পড়ছে, যে কখনো উঠানে কখনো আঙিনায়। দেখুন, ঘরের সাথেই এই ধানের বীজ বপন করা হয়েছে। ওই এইখানে ধানের যে চাষটা, এটার গুরুত্ব দেখতেছি অত্যাধিক। তো তাই এই জায়গাটা হচ্ছে নিচু, অর্থাৎ বাড়ি ভিটাগুলোই উঁচু হয় আর সব জায়গাগুলো নিচু, যার কারণে প্রত্যেকটা বাড়িতেই যারা যারা ধান লাগাবে এই বীজগুলো কিন্তু এই উঁচু জমিতেই বাড়িতেই বপন করা হচ্ছে। দেখুন, এই যে এখানেও বপন করছে, ঠিক পাশের বাড়িতেও বপন করছে। তো ধানের বেছন যে আমরা বলি, যে এই যে ধানের চারা বপন করেছেন বাড়ির উঠানে, আসলে এটা কেন? আমরা তো সচরাচর এগুলা দেখি মাঠের জমিতে করে। এগুলো এখন বর্তমান মাঠে করলে হয়তো গরু ছাগলে ক্ষতি করে, সেই জন্য আমরা বর্ষাকাল যদি পানি টানি আসে, সেই জন্য আমরা বাড়ির ভিতরেই উঁচু ভিটার মধ্যে এগুলো চারা করি। তো আপনার আর উঁচু ভিটা নাই? না, এটাই এখন আমার উঁচু ভিটা বর্তমান, আর বাইরে কোনো জায়গা টাকা নাই। ভাঙা করার সাথে যুদ্ধ করে চর অঞ্চলের মানুষজন, তাই এখানে মানুষ অতটা সচ্ছল হতে পারে না। এখানে ভালো কোনো প্রতিষ্ঠান। এখানকার বাচ্চাদের প্রতিষ্ঠিত হওয়ার জন্য দেখুন, এই যে এইরকম মাদ্রাসা বা স্কুল বলেন, মকতুব বলেন, তো এই 12-20 চরের শিক্ষা প্রতিষ্ঠান বলতে এই মাদ্রাসা। আসসালামু আলাইকুম। আসসালামু রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো এই চরের বাচ্চাদের ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করার জন্য এটাই কি মাদ্রাসা? জি, এটাই মাদ্রাসা। মানে শিক্ষা প্রতিষ্ঠান আর কি কি আছে এখানে? এখানে স্কুলও আছে, আরও একটা মাদ্রাসা আছে। তবে লেখাপড়া অন্যগুলো নাই আপাতত। এখানে লেখাপড়া হচ্ছে, কিন্তু এগুলো মাদ্রাসায় তো মানুষের অবহেলা আর দুঃখ কষ্ট যতই থাকুক, 12-20 স্তরের মানুষ কখনো আশা হারায় না। তারা জানে রাত যতই গভীর, ভোর ততই সন্নিকটে, আলো একবার ফুটবেই। চরবাসীর ইচ্ছে শক্তি আর তাদের হাসি প্রমাণ করে জীবন সবসময় লড়াই করে জিতে নিতে হয়। আসসালামু আলাইকুম। ভালো আছেন? শরীর ভালো আছে? শরীরটা বেশি ভালো নাই না? মনে করেন এখন মানুষের আল্লাহ মারে না। কাঁদবেন না, আল্লাহ আছে। যতটা সম্ভব সহযোগিতা করেছি, কিন্তু যতক্ষণ কথা বলেছি ততক্ষণ এই বৃদ্ধ বাবার চোখ থেকে ঝরতে দেখেছি শত কষ্ট আর হাজারো অসহায়ত্বের পানি। যাত্রাপুর থেকে এই কাকার সাথেই এই 12-20 চরে
আসছি এবং এই চর থেকে আমরা যেদিকেই যাচ্ছি সেদিকে এই যে নদী, অর্থাৎ এই চরটা এমন যে নদীর বুক চিরে একটুখানি দ্বীপের মতো, চারদিকে হচ্ছে নদী আর মাঝখানে হচ্ছে এই চর, আর এটাই হচ্ছে 12-20 চর। হ্যাঁ, আমাদের জমিতে নদী ছিল। কয় বিঘা জমি খাইছে এই নদী? এই যে এক সামনে আছে 15 বিঘা। 15 বিঘা সবাই নদী থেকে চলে গেছে আর বিলীন হয়ে গেছে। ওই আরে ওফা তো শুধু কাকার না, শত শত মানুষের জমি নদীতে এভাবে বিলীন হয়ে গেছে ভাঙা গড়ার খেলায় সংগ্রামী এই কাকা। আর নদী কাছারের উপরে, বাড়ি কাছারের উপরে পড়ে গেছে, আর তো বাড়ি সরাইবারও মানে জায়গা নাই। এখন কি উপায় করবো তার কোনো উপায় নেই। কত বছর আগের বাড়ি ভিটে এটা আপনার? 15-16 বছর। এই যে এখানে তো আরো অনেক বাড়িঘর ছিল। হ্যাঁ, অনেক বাড়ি ছিল, সব ভাঙে গেছে। এখন কোথায় বাড়ি করবেন সেটার সিদ্ধান্ত নেন নাই? সিদ্ধান্ত নাই। বারোবিশ্বরের অর্থনীতি নির্ভর করে কৃষির উপর। বছরের পর বছর এভাবেই সেই কৃষি জমি ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যায়, আবার কখনো নদীর ঢেউয়ে ফসল কেড়ে নেয়। এ যেন কৃষকের অজানা এক দৃশ্যমান যুদ্ধক্ষেত্র। নদীর কাছে হেরে গিয়েও এখানকার কৃষকরা এভাবেই জয়ী। দুর্গাপুর থেকে কাল এই চাচার এখানেই আসছি এবং এখানে 2 রাত থাকি। চাচা আমাদেরকে অনেক আপ্যায়ন করছেন, একদম নিজের মতো করে দেখলেন এবং কেয়ার করছেন। তো চাচা, তো আমরা যে যে 2 দিন থাকলাম আপনার কেমন লাগলো? কিরকম বিরক্ত করলাম? খুব ভালো, আমার বিরক্ত নাই। আমার বিরক্ত করি নাই না, এই একটা বিরক্ত মনে করি নিজের বলে আমি মানুষের বাড়িতে রয়েছে না, তো ওটা সমস্যা নেই। এই চাচা অনেক ভালো মানুষ এবং অনেক যত্ন করেছে। এই ভাই হচ্ছে অনেক টাকার মালিক। এই যে দেখুন তার টাকা। কই পাইছো এগুলা? কি বিজনেস করো? আর কি বলবো, ছোটখাটো একটা চাকরি করি। চাকরি করো? হ্যাঁ। তো এগুলা মূলত হচ্ছে এ ভাই এই যে আমার টাকা নিয়েন না। ফুচকা যে আছে, এই যে ফুচকার মধ্যে একটা স্টিকার, মানে এটা টাকার আকৃতি দিছে। যে তুমি এগুলা এতগুলা ফুচকা খাইছো নাকি? সবাই খাইছে ওইখান থেকে নিছো নাকি? দোকান থেকে নিয়ে আসছি। দোকান থেকে নিছো? তো দেখুন, কোন ক্লাসে পড়ো? ক্লাস 7। ক্লাস 7-এ। তো এ হচ্ছে ক্লাস 7-এ পড়ে, অথচ এর মস্তিষ্ক এখনো বাচ্চাদের মতো। দেখুন এই স্টিকার টাকা হিসেবে খেলতেছে। আছে কষ্ট, আছে সংগ্রাম, আছে সুখ, সব মিলিয়ে অসম্ভব সুন্দর ও সাধারণ জীবনযাপন এই 12-20 মানুষের। তো বন্ধুরা, আপনাদের কাছে কেমন লাগলো এই অদম্য জীবন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, খোদা হাফেজ।